মাসুদ ভাই, সকাল থেকে মনটা বেশ খারাপ। কেন? ভাবলাম রোজারিও মিকেল বাংলাদেশ ফুটবল দলের কোচ হবেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন দেখছি তিনি তো আর বাংলাদেশের কোচ হচ্ছেন না। না, আসলে সোশ্যাল মিডিয়ায় যে সবসময় সব কিছু ঠিক হবে সেটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। আবার অনেক সময় দেখা যায় যে সব কিছুই একদম ভুল বা মিথ্যে, সেটাও ভেবে নেওয়ার কারণ নেই। আমাদের কয়েকটা দিন অপেক্ষা করা ভালো জিনিসটা নিয়ে। তাহলে পুরো বিষয়টা আপনি দর্শকদের সামনে এক্সপ্লেন করেন, কি হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচ নির্ধারণ নিয়ে। বাংলাদেশের ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে এবার যা হচ্ছে সেটা আসলে নজিরবিহীন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে কখনো এরকম হয়নি। বাংলাদেশের ফুটবলে প্রচুর বিদেশি কোচ এসেছেন। তো আগের যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল আর এখনকার যে নিয়োগ প্রক্রিয়া, এটা রাত দিনের পার্থক্য। আগে আমরা দেখতাম যে বিদেশি কোচ যখন আসে তখন হয়তো বাহুবে হয়তো হঠাৎ হঠাৎ একদিন একজনের নাম ঘোষণা করে দিল, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা বা আগে থেকে কোনো অনুমান করা যেত না, মানে বিদেশি কোচ কে হবে। কিন্তু এইবার আমরা যেটা দেখলাম যে তুমুল আলোচনা হচ্ছে, এবং এটার কারণ হলো যে কোচ নিয়োগের যে আগের যেই বাহুবের পদ্ধতি ছিল সেটার চেয়ে এবার বাহুবে মানে পিছিয়ে এসেছে, এবং তারা একটা নতুন ধারা তৈরি করেছে। বাংলাদেশের ফুটবলে অতীতে যে সমস্ত কোচ এসেছে সেগুলো নিয়োগ প্রক্রিয়া হঠাৎ করে হয়ে যেত, কিন্তু এইবার বাহুবে সিবি আহ্বান করেছে এবং সেখানে 230টা সিবি জমা পড়েছে, এবং যার মধ্যে 170 জন কোচ তাদের সিবি জমা দিয়েছেন যাদের প্রফেশনাল লাইসেন্স রয়েছে। অর্থাৎ এটা নজিরবিহীন ব্যাপার, এবং আমার জানা আছে যে পৃথিবীর অন্য অনেক দেশেই এই প্রক্রিয়ায় এত সিবি যে জমা পড়েছে বাংলাদেশের ফুটবল কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে, এবং সেখানে বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচ রয়েছে, যেটা আমরা আমাদের পাঠকরা অথবা আমাদের ফুটবল দর্শক যারা আছেন তাদের নাম জেনেও হয়তো অনেক সময় চমকে যাবেন। এর মধ্যে যদি আমি প্রথমে একটি নাম বলি, ব্রাজিলের কোচ রোজারিও মিকেলের নাম এসেছে। দ্বিতীয় একটি নাম এসেছে ক্রিস কোলম্যান, তিনি এখন তুমুল আলোচনায়। ক্রিস কোলম্যান কে? তিনি গ্যারেথ বেলদের কোচ ছিলেন, ওয়েলসের সাবেক একজন কোচ, এবং তিনি রিয়াল সোসিয়েদাদের কোচ ছিলেন, ফুলহ্যামের মতো ক্লাবের কোচ ছিলেন। তো এরকম একজন হাই প্রোফাইল কোচ বাংলাদেশের কোচ হওয়ার জন্য যে আবেদন করেছেন, সিভি পাঠিয়েছেন, সেটা একটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা নতুন মাইলফলকে আমি বলবো। আরেকজন কোচ এর মধ্যেও তার নাম আমরা আনতে পারি, তিনি হচ্ছেন বার্ন স্টক্স। ইনি জার্মানির কোচ, ইনি জার্মান কাপ জিতেছেন। ইনি কাজাখস্তানের কোচ ছিলেন, হাঙ্গেরির কোচ ছিলেন। ইনি কাজাখস্তান কাপে একটা ক্লাবের হয়ে রানার্স আপ হয়েছেন, এবং জার্মান কাপে উনি জয়ের তার একটা রেকর্ড রয়েছে। এবং এই যে আমি যে 2-3টা নাম বললাম, এই নামগুলোই এখন আলোচনায় রয়েছে। তার মধ্যে সর্বশেষ যেটা, আজকে আমি বেশ কয়েকজন ফুটবল ফেডারেশনের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যারা এটার সঙ্গে ইনভলভ। তারা যেটা আভাস দিয়েছেন যে ক্রিস কোলম্যান অথবা ব্রান্ড স্টকস এই দুজনই সবচেয়ে বেশি এগিয়ে আছেন। তারপরে আরও কয়েকজন কোচ আছেন। আগামীকালকের মধ্যেই হয়তো কোচের নামটা বাফুফে থেকে ফাইনালি এটা চূড়ান্ত করা হবে, যেটা গতকাল বাফুফের সভাপতি তাবিত আউয়াল সাহেব বলেছেন। তো আজকেও এটার প্রক্রিয়া চলছে। গতকাল তারা 5-6 জন কোচের সাক্ষাৎকার নিয়েছেন, আজকেও বাকি 5-6 জন কোচের সাক্ষাৎকার নেবেন। টোটাল সম্ভবত 11 জন কোচের না হতে পারে, সাক্ষাৎকার না হতে পারে, এবং এর চেয়ে 2-1 জন বেশি হতে পারে, এটা আমি সর্বশেষ যেটা জানতে পেরেছি। তো সব মিলিয়ে 12-13 জনের বেশি কোচের সাক্ষাৎকার তারা যাচ্ছে না। আর এর মধ্যে এই সাক্ষাৎকার প্রক্রিয়া শেষ করার পরে তারা হয়তো কালকের মধ্যে এটা ফাইনাল করার কথা। তবে আমি জানি না ঠিক এটা কালকের মধ্যে তারা ফাইনাল করতে পারবেন কি না। তবে বাফুফের সভাপতি যেটা বলেছেন যে তারা 15 তারিখের মধ্যে হয়তো এটা কোচ করার নিয়োগ দিয়ে দিবেন। কারণ হলো যে বাংলাদেশ আগামী মাসের 5 তারিখে সান মেরিনোর সাথে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাবে। সেই ফিফা প্রীতি ম্যাচের আগে আমাদের হাতে খুব একটা সময় নেই। 23 তারিখের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ, বাংলাদেশ ফুটবল লিগ শেষ হচ্ছে, তারপরে ক্যাম্প ডাকা হবে। তো কোচ যত তাড়াতাড়ি সিলেক্ট করা যায় এবং যত তাড়াতাড়ি কোচকে আনা যায় ততই ফুটবল দলের জন্য ভালো। এই জন্যই বাফুফে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে আছে, এবং বাংলাদেশ যেভাবে এই ফুটবল কোচ নিয়োগের যে প্রক্রিয়াটা এগুচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ছিল না। আমি বারবার এই কথাটার উপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছি যে কোচ নিয়োগের প্রক্রিয়াটা এভাবে সিবি আহ্বান করে তাদের সাক্ষাৎকার নিয়ে তাদের কাছে মেল পাঠিয়ে কার কী ডিমান্ড, কে কী করতে চান, এইভাবে সব কিছু ভালোভাবে স্ক্রিনিং করে কোচদের সঙ্গে কথা বলে তাদের সব কিছু জেনে, তাদের সম্পর্কেও আমরা সব কিছু জেনে, এটা যে আমরা আমাদের ফুটবল ফেডারেশন করছে সেটা একটা খুব নজিরবিহীন ব্যাপার। এবং শুধু কোচ আনাও না, এবং আমরা অতীতে যেটা দেখেছি যে খুব অল্প টাকায় আমাদের ফুটবল ফেডারেশনের বাজেটও খুব একটা বেশি ছিল না কোচের জন্য। এখনও যে খুব বেশি বাজেট আছে তা নয়।
আমরা খুব সাধারণত নর্মালি $8-10,000 কোচ এতদিন এনেছি। তো এখন যেটা আমাদের নজরটা হয়তো আরেকটু উপরের দিকে গেছে এবং সেটা প্রায় হয়তো $30-35,000 হতে পারে। এই যে 2-3 জন কোচের কথা বললাম, এদের চাহিদাও বেশ বেশি। আমি যতটুকু জানি যে মিকেল ব্রাজিলের যে অলিম্পিক ফুটবল দলের কোচ ছিলেন, নেইমারদের কোচ ছিলেন একসময়, তিনি $30,000 মতো চেয়েছেন, তিনি ভায়া মারফত। আর বাকিরাও এরকমই। তো ফুটবল ফেডারেশন যেটা বলেছে যে তাদের বাজেট $15-20,000 মধ্যে হয়তো তারা নিজেরা অ্যাফোর্ড করতে পারবে তাদের ইয়ে থেকে, কিন্তু বাকি যে টাকাটা লাগবে হয়তো আরও $10-15,000 যদি বেশিও লাগে, সেটার ব্যবস্থা কিন্তু ফুটবল ফেডারেশন থেকে মোটামুটি তারা এগিয়েছে। তারা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলেছে। আমিনুল হকও তাদের আশ্বাস দিয়েছে যে ফুটবল ফেডারেশন যতটুকু দিতে পারে, এর বাইরে যদি কোনো ফান্ড লাগে তারা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবে সরকারের তরফ থেকে। এটাও একটা খুব নতুনত্বর ব্যাপার যে এর আগে কিন্তু আমরা খুব একটা দেখিনি যে জাতীয় ফুটবল দলের কোচের জন্য সরকার থেকে ফান্ড করা। সেই ধারাটাও আবার বললে সরকারও এবার সদিচ্ছা প্রকাশ করছে এবং সেটারও একটা কারণ যে আমিনুল হক তিনি নিজেও বাংলাদেশের ফুটবল দলের কোচ ছিলেন, ক্যাপ্টেন ছিলেন দীর্ঘদিন। তিনি একজন সাফ জয়ী দলের সদস্য। তো তিনিও জানেন আসলে এখন আমাদের একজন ভালো মানের কোচ দরকার। তো ফুটবল ফেডারেশন যেভাবে এগুচ্ছে একজন ভালো মানের কোচ নিয়োগের প্রক্রিয়া এবং তাদের তরফ থেকে যতটুকু করা দরকার, যতটুকু করা যায় তারা কিন্তু ততটুকু করছেন। এই জায়গাটায় আমি ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দেব যে তাদের কোচ প্রক্রিয়াটা যেভাবে তারা এগুচ্ছেন। তবে একটা কথা না বললেই নয় যে কোচ তখনই সফল হয় যখন তার টিম ভালো হয়। তো আমরা এই সত্যটাও আমাদের মানতে হবে যে কোচ যদি আমরা যদি কালকে হোসে মরিনহোকে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের ফুটবল টিমের কতটুকু পরিবর্তন হবে সেটা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি এবং সেই চেষ্টার জন্যই ফুটবল ফেডারেশন তাদের সীমিত সামর্থ্যের মধ্যেও তারা এভাবে একটা মানে বিষয়টাকে বেশ ছড়িয়ে দিয়ে এবং শুধু 2-1 জনের মধ্যে সীমিত না রেখে এটার জন্য একটা সাক্ষাৎকার পর্ব সব কিছু মিলিয়ে যে একটা গোটা সিস্টেমটাকে একটা দাঁড় করিয়েছে, এটা ফুটবলের জন্য আমি মনে করি যে ইতিবাচক দিক। এবং এই যে কোচ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, এটার পেছনে সবচেয়ে বড় কারণ হামজার মতো ফুটবলারের আগমন। গত বছর 25শে মার্চ বাংলাদেশের হয়ে হামজার জাতীয় দল অভিষেক হয়েছে এবং তিনি বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন বাংলাদেশে। গত বছর 2025 সালে আমাদের জাতীয় দল হয়ে তিনি 4টি গোলও করেছেন। তো হামজা আসার পরে আমাদের ফুটবল টিমের যে প্রচার বিশ্ব মিডিয়ায় হয়েছে, কারণ হামজা একজন বিশ্ব মিডিয়ার বিশ্ব তারকায় আমি তাকে বলবো। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্বন্ধ প্লেয়ার, যদিও তার দল এখন আর প্রিমিয়ার লিগে নেই, এমনকি চ্যাম্পিয়নশিপ লিগেও নেই, তার নিচে ডিভিশনে নেমে গেছে। তারপরেও হামজার যে নাম, যে ব্র্যান্ড ভ্যালু, সেটার একটা গুরুত্ব আছে এবং সেইটার জন্যই এই ক্রিস কোলম্যান বলুন অথবা স্টকস, যে জার্মান কোচের কথা আমি বললাম, যে তাদের যে আগ্রহ, তারা হাঙ্গেরির মতো টিমের কোচ ছিলেন। এইরকম একটা কোচ যদি বাংলাদেশের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, সেটা ডিউ টু একটা বড় কারণ হামজা। তো এটার হামজার আগমনটাই আসলে আমাদের ফুটবলের জন্য একটা বিরাট একটা মাইল ফলক বলবো গত বছর, এবং সেটা আমরা এখন পর্যন্ত ধরে রাখতেছি। যদিও আমাদের মাঠের পারফরমেন্সে গত বছর আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম ততটুকু হয়নি। এশিয়ান কাপ বাছাই পর্বে আমরা 5 পয়েন্ট পেয়েছি। অনেক আশা করেছিল যে 1980 সালের পরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবার এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে খেলবে। তো সেখানে আমাদের হাতে কিছু উইপেনও ছিল, হামজার মতো ফুটবলার ছিল, সমীর এসেছেন, জায়ান আহমেদ এসেছেন তরুণ ফুটবলার, ফাহমিদুল ইসলাম ইতালি থেকে এসেছিল, তারপরে আমাদের জামাল ভূঁইয়া তো ছিলই, জামাল ভূঁইয়ার সঙ্গে আরও কাদেম শাহ ছিল, আমাদের তারিক কাজী ছিল। এই যে আমাদের প্রবাসীদের একটা মেলা ছিল এবং আমাদের টিমের যে শক্তি বেড়েছে, এই সমস্ত কারণে আমাদের দর্শকদের বা আমাদের ফুটবল সংশ্লিষ্ট যারা সবারই প্রত্যাশা ছিল যে আমরা হয়তো আরও বেটার রেজাল্ট করব। তো শেষ পর্যন্ত সেটা হয়নি। আমরা হয়তো 5 পয়েন্টের থেমে গেছি। আমরা শুধু ভারতের সঙ্গে ড্র করেছি আর ভারতের সঙ্গে জিতেছি আর 2টা ম্যাচ ড্র করেছি। তো যাই হোক, তো সেটা এখন অতীত। এখন আমাদের নতুনভাবে নতুন কোচ নিয়ে এগোতে হবে। আপনারা জানেন যে আমাদের সর্বশেষ যে কোচ ছিলেন হাভিয়ার ক্যাবরেরাকে আমরা কীভাবে এনেছিলাম সেটাও আমাদের একটু মনে করা উচিত। এবং ক্যাবরেরা হঠাৎ করে কিন্তু বাংলাদেশের কোচ হয়ে যাচ্ছেন, তিনি কোনো আলোচনায় ছিলেন না। হঠাৎ তখনকার ফুটবল ফেডারেশনের নেতৃত্ব তাকে নিয়ে আসে স্পেন থেকে এবং তিনি শীর্ষ লিগের কোনো জাতীয় দল তো দূরের কথা, কোনো ক্লাব টিমেরও সেই অর্থে প্রধান কোচের দায়িত্বে ছিলেন না। তিনি আসলে বেসিক্যালি একাডেমি
স্তরের কোচ ছিলেন। তো তার হাতে এরকম একটা গুরুত্ব দায়িত্ব দেওয়ার পরে আমরা তাকে 4 বছর সময় দিয়েছি, যেটা একটা ভালো দিক ছিল গত টার্মে কাবরেরার অধীনে। আমরা এর আগে কোচ আনতাম আর কোচ বিদায় দিতাম, এক টুর্নামেন্ট দেখার পরেই তাকে বিদায় করে দিতাম। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আমরা তাকে 4 বছর সময় দিয়েছি এবং 4 বছরে তার কাছে আমরা আমাদের খেলার প্লেয়িং স্টাইলটা চেঞ্জ হয়েছে। আমাদের দর্শক মাঠে এসেছে অনেক, স্পেশালি হামজা আসার পরে। তারপরে কিন্তু আমাদের প্রত্যাশা হয়তো পূরণ হয়নি। সেটা আমাদের দলীয় শক্তিটার কথাও বিবেচনা করতে হবে, আমাদের দলটা কেমন, আমাদের র্যাঙ্কিংটা কোথায়। তো যাই হোক, যেটা আমরা বলতে পারি কাবরেরার অধীনে আমরা 39টা ম্যাচ খেলে 10টা জিতেছিলাম, 19টা হেরেছি, 10টা ড্র করেছি। খুব যে আমরা খারাপ করেছি সেটা বলবো না, আবার খুব ভালো করেছি সেটাও বলা যাবে না, মাঝামাঝি একটা অবস্থান ছিল। তারপরে আমাদের ভালো করার সুযোগ ছিল, যেহেতু এখন আমাদের দল শক্তিশালী হয়েছে বা আমাদের অতীতে যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের ফুটবল টিমের উপর বিশ্ব মিডিয়াও অনেক সময় নজর দিচ্ছে। ফিফার ওয়েবসাইটে বাংলাদেশের ফুটবল দিনের মানে খোঁজখবর প্রায়শই যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা নতুন যাত্রার দিকে যাচ্ছি। নতুন কোচ হয়তো 2-1 দিনের তার নাম ঘোষণা হয়ে যাবে। এরপরে আমরা হয়তো এই মাসের শেষ দিকে তার নেতৃত্বে কোচিং শুরু করবে বাংলাদেশ দল। তো সব কিছু মিলিয়ে আমরা মানে নতুন দিনের নতুন আশা করতে পারি যে নতুন কোচ আসলে, নতুন কোচের অধীনে আমাদের ফুটবলাররাও তাদের নিজেদের সামর্থ্য আরও বাড়াবেন, দলের শক্তি আরও বাড়বে এবং দল এখন যে এফোর্টটা তারা দিতে পারে তাদের দেওয়ার সামর্থ্যটা আরেকটু বাড়বে। মানে টিম আমি যত ভালো কোচে আনি, যদি আমি আমার ফুটবলার যদি সেটা ডেলিভারি করতে না পারে মাঠে, তো সেখানে তো আসলে ফলটা ওইভাবে আসবে না। আমাদের ফুটবলাররা আরও ভালো ডেলিভারি করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা এটুকুই বলতে পারি যে আমাদের ফুটবল একটা নতুন দিনের অপেক্ষায় রয়েছে। একটা নতুন কোচের হাত ধরে নতুন সূর্যোদয় হবে বাংলাদেশের ফুটবলে। আমাদের এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে, হয়তো বাংলাদেশই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আমাদের প্রথম লক্ষ্যই হোক যে আমরা 2003 সালের পরে আবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতব, সেটা আমাদের ঘরের মাঠেই। প্রায় 23 বছর ধরে আমরা সাফ জিতি না। সেই সাফ জয় হোক আমাদের নতুন দিনের নতুন আলো, নতুন কোচের হাত ধরে, সেটা যেই কোচই হোক। এবং যেই কোচই হোক বলতে আমি যে 2-3টা নাম আগে বললাম, আর স্পেশালি কোলম্যানের কথা খুব বেশি শোনা যাচ্ছে, ব্রান্ড স্টর্কও আলোচনায় আছে। এই দুজনের মধ্যে যিনিই হন কোচ, অথবা অন্য কেউ যদি হয়, শেষ পর্যন্ত কোনো নাটকীয় কোনো কারণ, মানে আমি বলছি যে নাটক তো শেষ পর্যন্ত হতে পারে। মানে এমন না যে এটা ওই দুজনেই সিলেটে ওই দুজনের মধ্যে একজনকে নেওয়া হবে, সেরকম না। হয়তো নেওয়া হবে তাদের একজনকে, হয়তো বাহু হয়তো নতুন কোনো কিছু ভাবতে পারে, আরও 1-2 দিন সময় রয়েছে। তো যিনি কোচে আসুক, বাংলাদেশের ফুটবলের নতুন দিনে আসুক। আমাদের ফুটবলের যেই আকাঙ্ক্ষা যে আমরা আবার দক্ষিণ এশিয়ার ফুটবলে একটা শক্তি হয়ে উঠব, শুধু মুখে মুখে না, শুধু ফেসবুক বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের না, আমরা চাবো যে আমাদের টিম শক্তিশালী, সত্যিকার অর্থেই আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভালো পারফর্ম করব, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। কারণ সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুঞ্জন শোনা যায়, আসল সত্যিটা আসলে আমরা আপনাদের কাছ থেকেই জানতে পারি। এবং সবাইকে ধন্যবাদ। এখন দেখা যাক বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাকে কোচ হিসেবে শেষ পর্যন্ত নিয়োগ দেয়।